হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের নিউ চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং ইনঅর্গানিকের সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ বেস্ট আপন দ্য ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য সবচেয়ে ভালো চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড পিরিয়ডিক টেবিল ডিটেলস ডিসকাস করেছি। তো অ্যাটমিক স্ট্রাকচারে আমরা কোন একটা এলিমেন্টের ডেফিনিট ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শিখেছি, এবং পিরিয়ডিক টেবিলে কোন একটা এলিমেন্টের পিরিয়ডিক পজিশন অর্থাৎ কোন পিরিয়ড কোন গ্রুপে আছে সেটা শিখেছি। এবার আমরা শিখব কিভাবে একটা এলিমেন্ট কেমিক্যাল বন্ডিং ফরমেশন করে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি ডিটেলস পড়িয়েছিলাম। সেখানে দেখো একটা জায়গায় জাই এ মাইনাস জাই বি গ্রেটার দেন ইকুয়ালস 1.7 হবে, ওটা 1.5 লিখে ফেলেছিলাম। দ্যাট ইজ আয়নিক ক্যারেক্টার প্রিডোমিনেন্ট ওভার কোভ্যালেন্ট ক্যারেক্টার। ওকে, তো আজকে এইটা নিয়ে আমাদের ডিসকাস হবে কখন এলিমেন্টগুলো আয়নিক কম্পাউন্ড ফরমেশন করে, কখন এলিমেন্টগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড ফরমেশন করে। হ্যাঁ, আগের দিনের ক্লাসটা খুব ভাইটাল ছিল। তো আজকে আমরা ডিটেলস ডিসকাস করবো কেমিক্যাল বন্ডিং লেকচার নাম্বার 1। কেমিক্যাল বন্ডিং মিনস পিরিয়ডিক টেবিলে যতগুলো ন্যাচারাল এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টই কেমিক্যাল বন্ড ফর্মেশন করে। কোশ্চেনটা হচ্ছে হোয়াই এলিমেন্টস আর ফর্ম কেমিক্যাল বন্ড, অর্থাৎ এলিমেন্টগুলো কেমিক্যাল বন্ড ফর্মেশন করছে কেন। আচ্ছা, আমরা স্টেবল না আনস্টেবল? জেনারেলি এলিমেন্টসগুলো আনস্টেবল ডিউ টু মেনটেন দেয়ার স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটি মেনটেন করার জন্যই তারা বন্ডিংয়ে টেক পার্ট করে। আমরা যেমন স্টেবিলিটি মেনটেন করার জন্যই ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপে আসি, ঠিক সিমিলারলি এলিমেন্টগুলো স্টেবিলিটি মেনটেন করার জন্য তারা ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং ফরমেশন করে। আমরা যেমন রিলেশনশিপের মধ্যে ধরো কারোর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকতে পারে, ওয়ান টাইপ অফ রিলেশন। আবার ভাই বোন ব্লাড রিলেশন, ওয়ান টাইপ অফ রিলেশন। আবার এমনি জেনারেল ফ্রেন্ডস, ওয়ান টাইপ অফ রিলেশন। সিমিলারলি এলিমেন্টসগুলো কখনো আয়নিক বন্ড, কখনো কোভ্যালেন্ট বন্ড, কখনো হাইড্রোজেন বন্ড, কখনো মেটালিক বন্ড, ডিফারেন্ট টাইপ অফ বন্ডস ফর্ম করে। তো স্টেবিলিটি মিনস পিরিয়ডিক টেবিলে ইনার্ট এলিমেন্টসগুলো আর নোবেল গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ভ্যালেন্স শেল কমপ্লিট, অর্থাৎ দে হ্যাভ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। হিলিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স শেলে দুটো স্টেবল, বাট নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সবার ক্ষেত্রে ভ্যালেন্স শেলে 8টা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ অক্টেট কমপ্লিট। যাদের অক্টেট কমপ্লিট তারা কেমিক্যালি ইনার্ট অ্যান্ড স্টেবল। কেমিক্যালি ইনার্ট অ্যান্ড স্টেবল, স্টেবল মিনস দে ডু নট টেক পার্ট ইন কেমিক্যাল বন্ডিং অর কেমিক্যাল রিয়াকশন। যাদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন তারা কখনোই কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করে না, অর্থাৎ তাদের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করার জন্য আদার্স এলিমেন্টগুলো সবসময় ইলেকট্রন লস অর গেন অর শেয়ার করতে চায়। জেনারেলি ইনার্ট এলিমেন্ট ছাড়া পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই আনস্টেবল। স্টেবিলিটি মেনটেন করার জন্য, অর্থাৎ ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন গেন করার জন্য তারা কখনো ইলেকট্রন লস করে, কখনো ইলেকট্রন গেন করে, আবার কখনো ইলেকট্রন শেয়ার করে। বুঝেছো? তো ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং ফর্ম করে। আমরা যেমন ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ তৈরি করি, সিমিলারলি এলিমেন্টসগুলো ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং ফর্ম করে। এখন বন্ডিং ফরমেশন করবে, বন্ডিং ফরমেশন করলে সব ধরনের বন্ডিং স্টেবিলিটি পায় না, যে যেমন সেরকম রিলেশনশিপ স্টেবিলিটি পাবে। তো এখানে আমরা আসবো কেমিক্যাল বন্ডিংয়ে। হোয়াট ইজ কেমিক্যাল বন্ড? ডিফাইন কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ডিংয়ের ডেফিনেশনটা কী হবে? এ কেমিক্যাল বন্ড, দ্য কেমিক্যাল বন্ড, the chemical bond is a lasting attraction between atoms ions or
molecules between atom ions or molecules that enables the formation of chemical compounds. Formation of chemical compounds. Okay. The chemical bond is a lasting attraction between atoms, ions, or molecules that enables the formation of chemical compounds. অর্থাৎ chemical bonding মানে হলো atoms or ions or molecules গুলোর মধ্যে একটা lasting attraction. Different type of attraction হতে পারে, electrostatic force of attraction হতে পারে, ভ্যান ডের ওয়ালস অ্যাট্রাকশন হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হতে পারে। ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করে একটা বন্ড ফর্মেশন হয়। বন্ড ফর্মেশন করার পর একটা নিউ কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ড ফর্মেশন হয়। দ্যাট ইজ দ্য কেমিক্যাল বন্ড। ওকে, the types of chemical bond. Types of chemical bond. Chemical bonding এর type chemical bond classification কি হতে পারে দেখো। 1 নম্বর আয়নিক হতে পারে, আয়নিক বন্ড। 2 নম্বর হতে পারে কোভ্যালেন্ট। 3 নম্বর হতে পারে কোঅর্ডিনেট। 4 নম্বর হতে পারে মেটালিক। 5 নম্বর হতে পারে পোলার বন্ড। 6 নম্বর হতে পারে নন পোলার বন্ড। 7 নম্বর হতে পারে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডিং। এতগুলো হতে পারে। আছে তো জেনারেলি আমি লাল কালিতে কিছু লিখেছি আর গ্রিন কালিতে কিছু লিখেছি। রেড কালিতে যেগুলো লিখেছি আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেট বন্ডকে কখনো কখনো কোভ্যালেন্ট কোঅর্ডিনেটও বলা যায়। কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বলা হয়, কোঅর্ডিনেট। বুঝছে? মেটালিক, এই আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, মেটালিক এগুলো বলা হচ্ছে প্রাইমারি বন্ডস। আর পোলার, নন পোলার, হাইড্রোজেন বন্ডিং এদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি বন্ডস। এই বন্ডসগুলো তৈরি হয় জেনারেলি উইক ভ্যান ডের ওয়ালস ফোর্স দিয়ে। আর এইগুলো ডিফারেন্ট টাইপ অফ ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, কখনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কখনো বন্ড শেয়ারিং, ডিফারেন্ট টাইপ অফ বন্ডিং থাকে। তো কেমিক্যাল বন্ড আমরা ডিটেলসে যে স্টাডি করছি ডিফারেন্ট টাইপ অফ থিওরিতে আমরা হেল্প নিয়ে করি। কখনো কখনো ইলেকট্রনিক থিওরি, কখনো ভ্যালেন্স সেল, ভ্যালেন্স সেল ইলেকট্রন রিপালশন থিওরি, ভেসপার, আবার কখনো মলিকুলার অরবিটাল থিওরি, কখনো ভ্যালেন্স বন্ড থিওরি। ডিফারেন্ট টাইপ অফ থিওরি আমরা অ্যাপ্লাই করে কেমিক্যাল বন্ডে ডিটেলসে ডিসকাস করি। এখন বন্ড ফর্মেশন হলো, বন্ড ফর্মেশনের পর সেই কম্পাউন্ডের ফর্মুলাটা কীভাবে হবে সেটা ডিপেন্ডস করছে কোন এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি হাই, কোন এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি কম, তার উপর ডিপেন্ডস করছে। আবার কম্পাউন্ড ফর্মেশন হলো সেই কম্পাউন্ডের ল্যাটিস অ্যারেঞ্জমেন্ট, শেপ, হাইব্রিডাইজেশন, ডাইপোল মুভমেন্ট আছে কি নেই ইত্যাদি ডিটেলস আমরা ডিসকাস করবো পরপর। ঠিক আছে, ফার্স্টে আমরা যেটা করবো আয়নিক। আয়নিক বন্ড হতে গেলে কন্ডিশন হচ্ছে জেনারেলি, এমনি শর্ট টেকনিক আমরা দিচ্ছি, একটা মেটাল প্লাস নন মেটাল লাগে, মেটাল প্লাস নন মেটাল। বুঝছে? আয়নিক বন্ড ফরমেশন হয় জেনারেলি মেটাল অ্যান্ড নন মেটাল দিয়ে। কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন হয় নন মেটাল নন মেটাল। কোভ্যালেন্ট বন্ডের একটা টাইপ হচ্ছে কোঅর্ডিনেট। আর মেটালিক বন্ড মানে অনলি মেটাল প্লাস মেটাল, এটা হচ্ছে মেটাল প্লাস মেটাল। আর কোভ্যালেন্ট বন্ড হচ্ছে নন মেটাল প্লাস নন মেটাল। ওকে, তো
তো আমরা ফার্স্টে আয়নিক বন্ড সম্পর্কে ডিটেলস ডিসকাস করব। ফার্স্টে আমরা করব আয়নিক বন্ড। Ionic bond. What is ionic bond? This kind of bond is formed between this kind of bond is formed when complete transfer of electrons takes place between the participating atoms. The atoms losing electrons get converted to a cation, while the one gaining electrons gets converted into anion, which are held together by electrostatic force of attraction to forms cation, to forms ionic bond. Like A metal, B non-metal. A metal, B non-metal. A এর ইলেকট্রনিক কনফিগারেশন 281, B এর হচ্ছে 287. Like this kind of bond is formed when complete transfer of electrons takes place between the participating ions. This one electron transferred to B and form A plus 28 and B form B minus 288. Okay. Metal lose one electrons, form cation, and non-metals gain one electron, form anions. A cations and anions oppositely charged, that is force of attraction involved হয়ে A plus B minus একটা ionic compound formation করব। ওকে, রিলেশন কি হবে? The electrostatic definitionটা, the electrostatic force of attraction between cation and anion. The electrostatic force of attraction between cation and anion formed ionic bond. বুঝা গেল? অর্থাৎ মেনলি মেটালটা ভ্যালেন্স শেলের একটা ইলেকট্রন লস করবে ক্যাটন টু গেইনিং বা টু মেনটেন স্টেবিলিটি। অর্থাৎ একটা ইলেকট্রন যদি লস করে দেয় তাহলে 2.8 নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করলো। আবার B287 যদি এর কাছ থেকে এক ইলেকট্রন পায় তাহলে 288 নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করলো। এখন দুটো অপোজিট চার্জ অর আয়ন্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইনভলভ হয়ে A plus B minus একটা আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করলো। তাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন cation and anion formed ionic bond. ওকে, ক্লিয়ার? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো জেনারেলি NaCl, CaCl2, MgO, Ca2, etc. form ionic compounds. Okay. তো আয়নিক কম্পাউন্ড ল্যাটিস ক্রিস্টাল ফর্ম করে জেনারেলি সবসময়। এদের ফর্মুলাগুলো আমরা জেনারেলি প্লাস মাইনাস ফর্মে লিখতে পারি। হ্যাঁ, NaCl, যেমন ধরো আমরা NaCl এটা লিখি, এটা হচ্ছে বেটার হচ্ছে Na প্লাস Cl মাইনাস, এটাই বেটার, এটা বেটার না, বুঝছো? Na প্লাস Cl মাইনাস। যেমন CaCl2 প্লাস Cl2 মাইনাস। ওকে, 2Cl মাইনাস। এইভাবে আমরা কম্পাউন্ডের ফর্মেশনগুলো লিখব। এটা যে formation of ionic compounds depends upon the following factors. Formation of ionic compounds. Formation of ionic compounds. অর্থাৎ আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করার জন্য কোন কোন ফ্যাক্টরস কাজ করে? Condition for
ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড। ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস আছে? নাম্বার 1, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জির উপর কিরকম ডিপেন্ডস করে দেখো, যদি দুটো এলিমেন্টে যে মেটাল অ্যান্ড নন মেটাল, জাস্ট লাইক ধরো এ আর বি, এ আর বি, এ আর বি, এ প্লাস বি মাইনাস, মেটাল নন মেটালস, এই মেটাল আর নন মেটালের মধ্যে ইএন এর ডিফারেন্স যত হাই হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই ক্যাটায়নটার আই যত কম হবে তত আয়নিক কম্পাউন্ড ফর্মেশনের স্টেবিলিটি হাই হবে। এই ক্যাটায়নটার আই যত কম হবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি লো আই অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, অর্থাৎ লো আই অফ ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। ইলেকট্রোপজিটিভ এলিমেন্টগুলোর যত লো আই হবে তত আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করার স্টেবিলিটি হাই হবে। যেমন ধরো এখানে যে ডিফারেন্ট টাইপ যেগুলো আছে, যেমন ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই 1A 1 নম্বর গ্রুপ, 1 গ্রুপে যে এলিমেন্টগুলো আছে অ্যালকালি মেটালসগুলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচে নামলে আই ডিক্রিজ করে, সো আয়নিক কম্পাউন্ড ফর্মেশন আইসিএফ ইনক্রিজ করবে। ঠিক আছে, আই ডিক্রিজ করলে আয়নিক কম্পাউন্ড ফর্মেশন ইনক্রিজ করবে। ক্লিয়ার? তার মানে এখানে সিজিয়াম প্লাসের আয়নিক কম্পাউন্ড হওয়ার টেন্ডেন্সি বেশি কম্পেয়ার টু রুবিডিয়াম, কম্পেয়ার টু পটাশিয়াম, কম্পেয়ার টু সোডিয়াম, লিথিয়াম। ক্লিয়ার? অর্থাৎ এখানে বোঝাতে চাইলাম আমি মেটালস অ্যান্ড নন মেটালস, তো মেটালসগুলোর আয়নাইজেশন এনার্জি যত কম হবে তত আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করার টেন্ডেন্সি হাই হবে। বুঝছে? নাম্বার 2 পয়েন্ট, ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি। হাই ইএ of electronegative এলিমেন্ট, মানে ইএ যত বেশি হবে, অর্থাৎ এখানে রুলটা দাঁড়াচ্ছে ইএ অফ নন মেটাল যত হাই হবে আয়নিক কম্পাউন্ড ফর্মেশন আইসিএফ তত হাই হবে। বুঝা গেল? নন মেটালের ইএ যত হাই হবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নন মেটালের ইলেকট্রন অ্যাফিনিটি যত হাই হবে, আয়নিক কম্পাউন্ড ফর্মেশন করার টেন্ডেন্সি তত হাই হবে। ক্লিয়ার? যেমন ধরো এখানে গ্রুপ 17 যে আছে, গ্রুপ 17 যে এলিমেন্টগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জেনারেলি ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইয়েটা বেশি, যাই সেটা ফ্যাক্টর না। এখানে ফ্লোরিনের সবচেয়ে রেট বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি ইন ইএন, অর্থাৎ এখানে বলতে চাইছি এ প্লাস বি মাইনাস আছে, জাস্ট লাইক এ
এ প্লাস বি মাইনাস, এটা মেটাল, এটা নন মেটাল। এই মেটাল আর নন মেটালের ইএন এর ডিফারেন্স যত হাই হবে তত আয়নিক কম্পাউন্ড ফরমেশনের রেট হাই হবে। দ্যাট ইজ জাই, দ্যাট ইজ ডিফারেন্স অফ জাই। বুঝছে? ইনক্রিজ যত করবে তত আইসিএফ ইনক্রিজ করবে। ক্লিয়ার? অর্থাৎ মেটাল আর নন মেটালের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত হাই হবে তত আয়নিক কম্পাউন্ড ফরমেশন হাই হবে। এই ডেল জাই ভ্যালুটা বেশি কত হতে হবে? মোর দ্যান 1.7। আগের দিনের ক্লাসে বলেছিলাম জাই এ মাইনাস জাই বি গ্রেটার দেন 1.7, অর্থাৎ ডেল জাই, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বিটুইন মেটাল অ্যান্ড নন মেটালের ডিফারেন্সটা যদি 1.7 এর চেয়ে বেশি হয় তবে সেটা আয়নিক কম্পাউন্ড ফরমেশনের রেটটা ভালো হবে। ফোর্থ পয়েন্ট যেটা আসছে আমরা, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট, হাই ল্যাটিস এনার্জি। হাই ল্যাটিস এনার্জি, হাই ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি যত হাই হবে, ল্যাটিস এনার্জি ডিনোটেড বাই স্মল ক্যাপিটাল ইউ, ল্যাটিস এনার্জি যত হাই হবে, ল্যাটিস এনার্জি যত হাই হবে তত আয়নিক কম্পাউন্ড ফরমেশন তত হাই হবে। বুঝছে? ল্যাটিস এনার্জি যত হাই হবে আয়নিক কম্পাউন্ড ফরমেশন তত হাই হবে। ওকে, হোয়াট ইজ ল্যাটিস এনার্জি? ল্যাটিস এনার্জি মানে দেখো, ল্যাটিস এনার্জি মানে হলো আয়নিক কম্পাউন্ডে, মানে ইনঅ্যানিক কম্পাউন্ড ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন arranged in a regular 3D structure which is called lattice crystal. Lattice structure. The lattice energy of an ionic solid is defined as the energy released to form one mole of a solid ionic compound from its gaseous constituent ions. অর্থাৎ ল্যাটিস এনার্জি হচ্ছে 3D স্ট্রাকচারে আয়নিক কম্পাউন্ডগুলো ক্যাটায়ন অ্যানায়ন এরকম 3D স্ট্রাকচারে অ্যারেঞ্জ থাকে। 1 মোল ল্যাটিস ক্রিস্টাল ফর্ম করব তার কনস্টিটিউয়েন্ট আয়ন থেকে। যেমন ধরো এ গ্যাস, বুঝে, প্লাস বি অলসো গ্যাস, টু ফর্ম এবি। এবি একটা 1 মোল, এবি একটা কম্পাউন্ড ফর্মেশন করলাম, এ প্লাস বি মাইনাস। বুঝে? এটা কিন্তু সলিড। দ্যাট ইজ সাম এনার্জি ইজ রিলিজড। This release energy is called lattice energy. বুঝলে? তো ডেফিনেশনটা কি হবে? The energy released to form 1 mole of solid ionic compound from its gaseous constituent ions. বুঝা গেল? The energy released to form 1 mole of solid ionic compound from its gaseous constituent ions. অর্থাৎ এবি কে সবসময় 1 মোল হতে হবে। 1 মোল এই কম্পাউন্ড ল্যাটিস কম্পাউন্ডটাকে ফর্ম করব এর কনস্টিটিউয়েন্ট আয়ন্স থেকে, যে গ্যাসিয়াস ফর্মে থাকতে হবে। তখন যে এনার্জি রিলিজ করবে সেই এনার্জি ইজ কল্ড ল্যাটিস এনার্জি। ওকে, ল্যাটিস এনার্জি ডিপেন্ডস 3 factors. Lattice energy depends on following factors. কি factors? That is
নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ইন্টার আয়নিক ডিস্টেন্স, ঠিক আছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ইন্টার আয়নিক ডিস্টেন্স, দ্যাট ইজ আর প্লাস প্লাস আর মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল যে ডিস্টেন্স, দ্যাট ইজ ইন্টার আয়নিক ডিস্টেন্স, ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিস্টেন্স। অর্থাৎ এখানে রুলটা দাঁড়াচ্ছে ইউ ইনভার্সলি প্রপোর্শনাল 1/r প্লাস প্লাস আর মাইনাস, ওকে। অর্থাৎ ইন্টার আয়নিক ডিস্টেন্স যত ইনক্রিজ করবে ল্যাটিস এনার্জি তত ডিক্রিজ করবে, বুঝছে। ইন্টার আয়নিক ডিস্টেন্স যত ডিক্রিজ করবে ল্যাটিস এনার্জি তত ইনক্রিজ করবে, ক্লিয়ার। নাম্বার 2 পয়েন্ট আয়নিক চার্জ, আয়নিক চার্জ, আয়নিক চার্জ যত ইনক্রিজ করবে ল্যাটিস এনার্জি তত ইনক্রিজ করবে। অর্থাৎ ইউ প্রপোর্শনাল আয়নিক চার্জ, আইসি আয়নিক চার্জ, হয়েছে। ইউ প্রপোর্শনাল আয়নিক চার্জ, ক্লিয়ার। নাম্বার 3 অর্থাৎ আয়নিক চার্জ যত হাই হবে ল্যাটিস এনার্জি তত হাই হবে। নাম্বার 3 কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার মিন্স একটা ল্যাটিস ক্রিস্টালে একটা ক্যাটায়নের সারাউন্ডিংস যতগুলো অ্যানায়ন্স থাকবে ওর একটা অ্যানায়নের সারাউন্ডিংস যতগুলো ক্যাটায়ন থাকবে সেটাই হবে তার কোঅর্ডিনেশন নাম্বার। যেমন ধরো আমাদের ইন্ডিয়ার পাশাপাশি যে কটা কান্ট্রি আছে, পড়শি কান্ট্রি, প্রতিবেশী কান্ট্রি, যতগুলো প্রতিবেশী কান্ট্রি থাকবে 8টা আছে, তাহলে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন নাম্বার 8। এনএসিএল স্ট্রাকচারে একটা এনএ প্লাসের সারাউন্ডিংস 6টা সিএল মাইনাস আছে, और একটা সিএল মাইনাসের সারাউন্ডিংস 6টা এনএ প্লাস আছে। তো এন এর কোঅর্ডিনেশন নাম্বার 6 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরিনের কোঅর্ডিনেশন নাম্বার 6। যেমন ইন্ডিয়ার সারাউন্ডিংস 8টা প্রতিবেশী দেশ আছে, তাহলে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন নাম্বার যেমন 8, সেরকম সোডিয়ামের সারাউন্ডিংস নাম্বার 8, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে ইউ প্রপোর্শনাল কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার যত ইনক্রিজ করবে ল্যাটিস এনার্জি তত ইনক্রিজ করবে, বুঝেছি। তাহলে 3টি ফ্যাক্টরের উপর ল্যাটিস এনার্জি ইনক্রিজ করছে। নাম্বার 1 হচ্ছে ইন্টার আয়নিক ডিস্টেন্স, নাম্বার 2 হচ্ছে আয়নিক চার্জ, নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। খুব ভালো করে মনে রাখবে কন্ডিশনগুলো, খুব ইম্পর্টেন্ট। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে যেহেতু এনার্জি রিলিজ হচ্ছে, এটা হচ্ছে এক্সোথার্মিক। আবার উল্টো কনসেপ্টে বলা যায় 1 মোল ল্যাটিস ক্রিস্টালকে ব্রেক করলে তার কনস্টিটিউয়েন্ট গ্যাসিয়াস আয়নে কনভার্ট করতে যে এনার্জি রিকোয়ার্ড, যে এনার্জি দিতে হয়, সেই এনার্জির নাম হচ্ছে ল্যাটিস এনার্জি, রিভার্স প্রসেসটা। 1 মোল ল্যাটিস ক্রিস্টাল ফর্ম করতে গেলে যদি এনার্জি রিলিজ হয়, আর 1 মোল ল্যাটিস ক্রিস্টালকে ব্রেক করে কনস্টিটিউয়েন্ট গ্যাসিয়াস আয়নে কনভার্ট করতে গেলে এনার্জি দিতে হবে। যে মিনিমাম এনার্জি দিতে হয় সেই মিনিমাম এনার্জিকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি, তখন সেটা হয়ে যাবে এন্ডোথার্মিক। ওকে, তাহলে ফরমেশন যখন করব এক্সোথার্মিক, আর যখন এটাকে ব্রেক করতে চাইছি, রিভার্স প্রসেস করতে চাইছি, তখন সেটা হবে এন্ডোথার্মিক। ক্লিয়ার হলো? ওকে, জেনারেলি ল্যাটিস এনার্জি আমরা ক্যালকুলেট করাটা টাফ। ল্যাটিস এনার্জি ডিরেক্ট ক্যালকুলেশন করা সম্ভব নয়, সেই জন্য আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন করব ইউজিং বর্ন-হেবার সাইকেল। ল্যাটিস এনার্জি আমরা ক্যালকুলেট করব ইউজিং বর্ন-হেবার সাইকেল। এই বর্ন-হেবার সাইকেলটা দ্যাট ইজ বেসড অন হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। থার্মোডাইনামিক্স আছে, হেসেস ল এর উপর বেস করে বর্ন-হেবার সাইকেলটা তৈরি করা হয়েছিল, বুঝেছে। তাহলে বর্ন-হেবার সাইকেলটা মানে কি, এখান থেকে আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন অফ ল্যাটিস এনার্জি। ওকে,
বর্ন-নেভার সাইকেলটা কার উপর বেস করে তৈরি হয়েছে? বর্ন-নেভার সাইকেল বেসড অন হিসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। ওকে, যাই হোক, বর্ন-নেভার সাইকেলটা কি দেখো, খুব ইন্টারেস্টিং। যেমন ধরো আমরা একটু মন দিয়ে শোনো, দেখো সোডিয়াম 1 মোল নেওয়া হয়েছে, এটা এস, ওকে, প্লাস Cl2 নেওয়া হয়েছে হাফ Cl2, এটাও গ্যাস, টু ফর্ম NaCl, এটা সলিড। এবার এইটা কিছু ডেল এইচ ফর্মেশন প্লাস ডেল এইচ এফ, কিছু এনথালপি ফর্মেশন হবে ডেল এইচ এফ। ওকে, দ্যাট ইজ একটা স্টেপ রিয়াকশন। NaS প্লাস হাফ Cl2 জি, এই সরি এটাও জি, হ্যাঁ জি, আর এটা হচ্ছে NaCl এস ডেল এইচ এফ। ক্লিয়ার? এবার দেখো জিনিসটা কি করতে চাইছি আমি। Na সলিডকে Na থেকে আমরা এখানে ডেল এইচ সাবলিমেশন করব, অর্থাৎ Na কে যদি এনথালপি হিট দেওয়া হয় তাহলে কি হবে? সোডিয়াম গ্যাস হবে, অর্থাৎ সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাসে কনভার্ট করলাম হিট দিয়ে, বুঝছে? এইবার Na থেকে আমরা আই দেবো, আই দিলে কি হয়? একটা ইলেকট্রন লস হয়ে যাবে, Na প্লাস, এটা জি হলো। ওকে, আবার ধরো আমরা Cl2 থেকে একটা Cl করতে চাইছি, বুঝছে? তাহলে হাফ ডেল এইচ ডিসোসিয়েশন, তাই তো? হাফ ডেল এইচ, একটা 1 মোল ক্লোরিনের জন্য শুধু ডেল এইচ, তাহলে হাফ দিয়েছি, হাফ ডেল এইচ ডিসোসিয়েশন, মানে ব্রেক করতে চাইছি, তাহলে Cl গ্যাস হলো। ওকে, Cl গ্যাস হলো। এবার Cl গ্যাসকে আমরা একটা ইলেকট্রন অ্যাড, তাহলে এখানে মাইনাস ইলেকট্রন করলাম, এখানে একটা ইলেকট্রন অ্যাড করতে চাইছি। ইলেকট্রন অ্যাড করা মানে কি? ইলেকট্রন অ্যাড করা মানে ইএ, ঠিক আছে? তার মানে Cl মাইনাস হলো, এটাও গ্যাস হলো, ঠিক আছে? এইবার এই দুটোকে আমরা যোগ করতে চাইছি, এই দুটোকে যোগ করে কি করতে চাইছি? এই দুটোকে যোগ করে আমরা করতে চাইছি NaCl, বুঝছে? তাহলে NaCl করলে কি হয়? মাইনাস ইউ হয়, এনার্জিটা কমে যায়, ডিক্রিজ করে, নেগেটিভ হয়। তাহলে এটা নেগেটিভ, আর এখানে মাইনাস, এটা নেগেটিভ, কারণ এটা এক্সোথার্মিক, এটাও এক্সোথার্মিক, দুটো নেগেটিভ হলো, বুঝছে? তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ডেল এইচ এফ, তাই তো? অতএব উই ক্যান ক্যালকুলেট ডেল এইচ এফ ইকুয়ালস ডেল এইচ সাবলিমেশন প্লাস আই, বুঝছে? প্লাস হাফ ডেল এইচ ডিসোসিয়েশন মাইনাস ইএ, মাইনাস ইএ মাইনাস ই, বুঝছে? এই হলো আমার টোটাল বর্ন-হাইবার সাইকেল, বর্ন-নেভার সাইকেল থেকে ক্যালকুলেশন হবে, বুঝছে? এবার এখান থেকে আমরা ডেল ইউটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা কি হলো? ডেল এইচ এফ ইকুয়ালস ডেল এইচ সাবলিমেশন। দেখো এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান এইটা। আমি কি বলতে চাইছি? এইটা ডাইরেক্ট রিয়াকশনটাকে আমরা ব্রেক করে করে এলাম, এইটা সব কটা প্লাস প্লাস সব কটার প্লাস প্লাস, ইট ইজ ইকুয়াল টু ডেল এইচ এফ। ক্লিয়ার? দ্যাট ইজ বর্ন-হাইবার সাইকেল। এই বর্ন-নেভার সাইকেল থেকে আমরা ডিটেলস এগুলো ক্যালকুলেট করতে পারবো। ওকে, এই হয়ে গেল বর্ন-নেভার সাইকেল। এবার আমরা আসবো ক্যারেক্টারিস্টিক অফ আয়নিক কম্পাউন্ডস। Characteristic of ionic compounds. Characteristic of ionic compounds. ফার্স্ট পয়েন্ট হচ্ছে আয়নিক কম্পাউন্ড গুলো ইউনিফর্মলি অর্ডারে, 3 ডাইমেনশনালে ইউনিফর্ম অর্ডারে ক্রিস্টাল ফর্মে আছে। অর্থাৎ আয়নিক কম্পাউন্ডস গুলো জেনারেলি সবাই নন ডিরেকশনাল, আছে নন ডিরেকশনাল, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা, বুঝছে?
কি হলো না each of ion is considered to be surrounded by a uniformly distributed in electric field. Therefore, ionic bond is considered to be a non-directional. অর্থাৎ তারা ইউনিফর্মলি 3D স্ট্রাকচারে অ্যারেঞ্জড হয়ে আসে, বুঝছে, একে অপরকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে ইনভলভ, সো দ্য বন্ড ইজ নন ডিরেকশনাল। নাম্বার 2, দিস বন্ড ইজ রিয়েল নন রিয়েল বন্ড, মানে রিয়েল বন্ড নয়, দ্যাট ইজ ফর্মড বাই ফোর্স অফ অ্যাট্রাকশন অনলি, দ্যাট ইজ নট এ অ্যাকচুয়াল বন্ড, বুঝছে, ইট ইজ নট এ অ্যাকচুয়াল বন্ড। কি বন্ড? ইট ইজ দ্য force of attraction between A plus and B minus. That is the force of attraction between opposite charge or ions. That is not a actual bond, because this is the actual force of attraction held together by two opposite ions. There is no electron sharing takes place. So it is not a actual bond. It is not a actual bond. Okay? It is not a actual bond. It is only formed by electrostatic force of attraction. Electrostatic force of attraction. ESFA. Okay? Electrostatic force of attraction. Okay? Number 3. খুব ইম্পর্টেন্ট এটা। Ionic compounds generally dissolve in polar solvent. আছে, non-polar solvent এরা dissolve হয় না, আছে। Ionic substance will dissolve in a polar solvent. সেই সলভেন্ট গুলো কি না, having high dielectric constant, dielectric constant, having high dielectric constant, just like water. Okay? If the lattice energy is less than the energies of non-solvent, ion solvent interaction known as solvation energy. অর্থাৎ যখন কোনো কম্পাউন্ড কোন একটা সলভেন্টে ডিজলভ হতে চায়, তখন যে এনার্জি রিলিজ হয় তাকে বলা হচ্ছে হাইড্রেশন এনার্জি, সলভেশন এনার্জি। ওকে, when a compound dissolve in a definite solvent, some energy is released. This released energy is called solvation energy. When solvent is specifically water, this energy is called hydration energy. Suppose ধরো একটা compound, ionic compound, dissolve in a solvent, and then some release energy. This release energy is called solvation energy. Okay? When a compound mixed in a solvent, then some energy is released. This energy is called solvation energy. But when solvent is specifically water, then energy is called hydration energy. Compound will be dissolved when solvation energy is greater than lattice energy. When solvation energy greater than lattice energy, compound will be dissolved. Formula. But when lattice energy greater than solvation energy, compound will not dissolve. Okay? মানে বলতে চাইছি কথাটা, যখন কোনো কম্পাউন্ডের সলভেশন এনার্জির ভ্যালুটা ল্যাটিস এনার্জির চেয়ে বেশি হবে, তখনই কম্পাউন্ডটা ডিজলভ করবে, নচেত ডিজলভ করবে না। যদি ল্যাটিস এনার্জির ভ্যালুটা সলভেশন এনার্জি বেশি হয়, তাহলে কম্পাউন্ড কখনো ডিজলভ করবে না। ক্লিয়ার? নাম্বার 4 পয়েন্ট, যেহেতু আয়নিক কম্পাউন্ডস electrostatic force of attraction involved, so they have high melting point and high boiling point. Okay? যেহেতু যে কোনো আয়নিক কম্পাউন্ডে হাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইনভলভড, সেই জন্য বন্ড ইজ ভেরি হাই, বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ ভেরি হাই,
So it have high boiling point and high melting point. Okay. Ionic compound as bad conductor of electricity. Okay. Solid in a solid compound. Solid compound কি হয়? Solid compound insulator. বুঝে? Insulator. সলিড আয়নিক কম্পাউন্ড সবসময় ইনসুলেটর, বুঝছে? কিন্তু এর মধ্যে যখন আমরা ওয়াটার ঢালছি তখন তারা আয়ন ফর্মেশন করছে, আয়ন ফর্মেশন করার জন্য তারা ইলেকট্রিসিটি ক্যারি করছে। ঠিক আছে, এই হচ্ছে এবার ধরো কিছু কোশ্চেন ধরো যদি আমরা দিই। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা কি দেখো, NaF, NaCl, NaBr আর হচ্ছে NaI, এই কম্পাউন্ডসগুলোর মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট অর্ডারে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট দেখো, NaF এখন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, হ্যালোজেনগুলোর ওপর থেকে নিচে নামলে কি হয়? হ্যালোজেনগুলোর ওপর থেকে নিচে নামলে ইএন ডিক্রিজ করতে থাকে। তাহলে Na সেম মেটাল, F এর ইএন সবচেয়ে বেশি, Cl একটু কমে গেল, Br একটু কমে গেল, I কমে গেল, তার মানে এটা মোস্ট আয়নিক। তাহলে আয়নিক নেচারটা হচ্ছে এইটা, আয়নিক কম্পাউন্ডের ফর্মেশনের সিরিজ হচ্ছে এটা। তাহলে এটা বয়েলিং পয়েন্ট বেশি, এটা সবচেয়ে কম। ক্লিয়ার? নাম্বার 2 কোশ্চেন, নাম্বার 2 টাইপ, which compounds have non-directional, which compound have non-directional? এক নম্বর হচ্ছে এ হচ্ছে NCl3, কোশ্চেন হচ্ছে নন ডিরেকশনাল, নন ডিরেকশনাল লিখেছি, নন ডিরেকশনাল। which compound have non-directional? এ হচ্ছে NCl3, বি হচ্ছে RbCl, সি হচ্ছে BeCl2, ডি হচ্ছে BCl3। বলুন টাইপ টু রাইট, which compound is non-directional? Okay, NCl3, RbCl, BeCl2, BCl3, which compound is non-directional? তাহলে which compound is আয়নিক কম্পাউন্ড? এটা তো আয়নিক হতে পারে না, দুটি নন মেটাল, এটা আয়নিক কম্পাউন্ড না, এটাও না, একমাত্র আয়নিক কম্পাউন্ড এটা। তাহলে RbCl is non-directional। ওকে, নাম্বার 3 কোশ্চেন, the correct order of the mobility of the mobility of the correct order of the mobility of alkali metal ions in aqueous solution, অর্থাৎ এটা আমি কোশ্চেন ফর্মে দিচ্ছি না, এমনি দিচ্ছি। দ্য কারেক্ট অর্ডারটা তোমাদের সাজাতে হবে। যেমন ধরো আমি বলতে চাইছি লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আর হচ্ছে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্লাস সিজিয়াম প্লাস, বুঝছে? অর্থাৎ এই আয়নসগুলোর আয়নিক মোবিলিটির অর্ডারে সাজাও ইন অ্যাকুয়াস সলিউশনে, বুঝছে? আয়নিক মোবিলিটি মানে দেখো আমরা বলেছি যে সলিড আয়নিক কম্পাউন্ডস জেনারেলি ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইনসুলেটর, বুঝছে? ইলেকট্রিসিটি ক্যারি করছে না। এই যে অ্যালকালি মেটাল আয়নসগুলো ইলেকট্রিসিটি ক্যারি করবে, আয়নস। তাহলে এদের সিরিজটা কি আছে? লিথিয়াম ওপরে আছে Li, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। উপর থেকে নিচে নামলে কি হচ্ছে? এদের রেডিয়াস তো ইনক্রিজ করছে। রেডিয়াস ইনক্রিজ করা মানে তাদের ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি কমে গেল। ইলেকট্রিসিটি ক্যারি করতে হলে তাদেরকে মুভ করতে হবে, অর্থাৎ মুভ করার টেন্ডেন্সি কমে গেল। উইথ ইনক্রিজিং রেডিয়াস আয়নিক মোবিলিটি
ডিক্রিজেস, তাই না? তার মানে এক্সপেক্টেড রেজাল্ট বলছে যে লিথিয়াম প্লাসের সবচেয়ে বেশি হবে, তারপরে সোডিয়াম প্লাস হবে, তারপরে কে প্লাস হবে, তারপরে আরবি প্লাস হবে, তারপরে সিএস প্লাস হবে। ওকে, এই হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। কেন? দেখো, আমি বলতে চাইলাম যার, সোজা কথায়, যার রেডিয়াসটা বড় হবে তার মুভ করার টেন্ডেন্সি কমে যাবে। যার রেডিয়াস বড় হবে তার মুভ করার টেন্ডেন্সি বড় হবে, এই মুভ করার টেন্ডেন্সি কমে যাবে, দ্যাট ইজ মোবিলিটি ডিক্রিজ করে যাবে। বুঝছে? তাহলে লিথিয়ামের রেডিয়াস সবচেয়ে ছোট, তারপরে আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো, আরেকটু বাড়লো। ঠিক আছে? তাহলে এইভাবে যদি রেডিয়াসটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে তাহলে আয়নিক মোবিলিটি ডিক্রিজ করতে থাকবে। কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট, বাট অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে ইন অ্যাকুয়াস মিডিয়াম হোয়েন এর রেডিয়াসটা ছোট, তাহলে লিথিয়াম প্লাস এর রেডিয়াস ছোট হওয়ার জন্য এর সারাউন্ডিংসে ওয়াটার মলিকুলসগুলো একটা কেজ ফর্ম করবে, অর্থাৎ হাইড্রেশন এনার্জির ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে। বুঝেছেন? ওয়াটার ফর্ম করবে, অর্থাৎ লিথিয়াম প্লাস আয়নের রেডিয়াস অনেক ছোট, ছোট হওয়ার জন্য লিথিয়াম প্লাস আয়নের রেডিয়াস অনেক ছোট হওয়ার জন্য এর বেশি করে ওয়াটার মলিকুলসকে অ্যাকোমোডেট করবে, দ্যাট ইজ হাইড্রেশনটা বেশি হবে, দ্যাট ইজ হাইড্রেশন রেডিয়াসটা অনেক বেশি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, তাই লিথিয়াম প্লাসের আয়নিক মোবিলিটি ডিক্রিজ করে যায়। তাহলে ইনভার্স অর্ডার হবে। তাহলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, লিথিয়াম প্লাসের চেয়ে বেশি হচ্ছে সোডিয়াম প্লাস, তারপরে বেশি হচ্ছে পটাশিয়াম প্লাস, তারপরে আরবি প্লাস, তারপরে সিএস প্লাস। কেন? অ্যাকোয়া সলিউশন বলা হয়েছে। অ্যাকোয়া সলিউশন মানে যার স্মল রেডিয়াস হবে তার হাইড্রেশন এনথ্যালপি হাই হবে, বুঝছে? অর্থাৎ ওয়াটারকে অ্যাকোমোডেট করার টেন্ডেন্সি হাই হবে, বেশি করে ওয়াটার মলিকুল সেকে কেজ ফর্ম করবে, তাই এর হাইড্রেশন রেডিয়াস বেশি হয়ে যায়, তাই মাইগ্রেট করার টেন্ডেন্সিও কমে যায় এবং আয়নিক মোবিলিটিও কমে যায়। দ্যাট ইজ দ্য কারেক্ট অর্ডার। বুঝছে? আজকে এই পর্যন্তই। ওকে, টাটা।